এনি চোখ দুটা লাল হয়ে আসে, শক্ত চোখে তাকায় নিকের দিকে, ঘৃণায় কুচকে আসে তার মুখ। কোনো কিছু বিবেচনা না করে নিকের মতো থুতু ছুঁড়ে মারে। নিক সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে, বড় বড় নিঃশ্বাস টেনে আচমকা উন্মাদের মতো চেপে ধরে এনির ঠোঁট, নিজের সমস্ত রাগ উগরে দিতে থাকে দন্তের ঘর্ষণে। নিকের উন্মাদনা এক পাশে হেলে যায়, নিঃশ্বাস নিতে পারছে না সে। নিক বিছানায় নিয়ে দুই হাত চেপে ধরে শক্তভাবে, এমনভাবে ধরেছে যেন আঙুলের হাড্ডিগুলো ভেঙে যাবে। এনি ছটফট করতে থাকে শক্ত দেহটার নিচে, শ্বাস ফেলতে পারছে না সে, তীব্র যন্ত্রণায় গুঙিয়ে হচ্ছে। নিক হুট করেই থেমে যায়, কানের কাছে ঠোঁট নিয়ে বলে, তুমি নিজেও জানো না মোর রাগ কি ভয়ঙ্কর। আমি রেগে গেলে তোমাকে রক্তাক্ত করতে পেছাবা হব না। তার নমুনা তুমি অনেক আগে দেখেছ। তোমার ঘৃণিত দৃষ্টি আমাকে উন্মাদ করে তোল ব্লাড্রস। পুরুষ সাম্রাজ্য আমি সামলে উঠি, অথচ এ দৃষ্টি কেন সামলাতে পারছি না। এনি নিঃশ্বাস নিচ্ছে এখনো বড় বড়। নিক এনির ঠোঁটের রক্ত নিজের জিহ্বা দিয়ে শুষে নেয়, কাটা স্থানে চুমুখে বলে, আমি অতিরিক্ত জঘন্য, এতটা জঘন্য যে তোমার কল্পনার বাহিরে। এনি চোখে পানি ছেড়ে দিয়ে বলে, এভাবেই চলছে তাহলে ব্যবসা? নিক ফ্রিকুচকে বলে। কিসের ব্যবসা? এনি চোখ বন্ধ করে বলে, এনির আপনাদের পতিতা ব্যবসা। ওই রুমে তো মেয়েদের নিয়ে ব্যবসা করা হয়। গ্যাংস্টার বস নিক জেভরান নারী ব্যবসা করে না। শরীরে যেন কাটা গেঁথে দিচ্ছে রাগান্বিত চোখে বলে। মিথ্যে বলতে কলিজা কাঁপছে না? নিক এনির কাটা ছোটে শক্তভাবে চেপে ধরে, এনি সাথে সাথে আর্তনাদ করে উঠে ব্যথায়। নিক একইভাবে ধরে রেখে বলে, গড প্রমিস, যেদিন তোকে নিজের বউ হিসেবে গ্রহণ করেছিলাম তখন থেকে গ্যাংস্টার বস সব পাচার কাজ ছেড়ে দিয়েছে। নারী পাচারের মধ্যে শীর্ষে আমার নামটা ছিল। প্রতি বছর বহু শিশু বিক্রি করেছি আমি। বর্তমানে শীর্ষে নয়, শিশু গ্যাংস্টার বস নিক জেভরানের নাম নেই। এনির চোখ ঝাপসা হয়ে আসে। নিক কতটা নিকৃষ্ট ছিলেন! যদি সবকিছু থেকে সরে আসেন তবে নারী চিৎকার কেন আসছিল গুপ্তঘর থেকে? গ্রীবাদেশ নাড়ায়, কপাল ঘষে বলে। সেটা তোমার না জানলেও চলবে। এনি তাচ্ছিল হেসে বলে। মিথ্যে আর বলতে পারছেন না? নিক এনির বাহু চেপে ধরে চোয়াল শক্ত করে তত ধত পিষে বলে, আন্ডারগ্রাউন্ড সামলিয়ে গ্যাংস্টার বস কোনোদিন মিথ্যে বলেনি। কারোর মনোরঞ্জন করার ধার সে ধারণা। সো ইফ ইউ আর থিঙ্কিং অল দ্যাট, ফরগেট ইট মাই ফাকিং সেক্সি লেডি। এনি আর পারছে না, কানে বাজছে এখনো তার কান্নার আওয়াজ, ফুপিয়ে উঠছে সে। আমি নিজে শুনেছি কান্নার আওয়াজ। যদি এইসব থেকে সরে আসেন তবে আপনার গুপ্তঘর থেকে আওয়াজ আসছে কেন? আমি সরে এসছি এটা বলেছি, অন্যরা যে এসেছে এটা কখন বললাম? মানে? নিক ঠোঁট কামড়ে বলে, এত প্রশ্ন করো, মাঝে মাঝে ইচ্ছা করে থাপড়ে দেয়ালের সাথে বেঁধে রাখি। ওপাশে জেট ছিল একজন মানুষকে নরঘাতক, একজন রেপিস্ট, যাদের নিত্যদিনের মেয়ের প্রয়োজন হয়। ওর পছন্দ বাচ্চা মেয়ে থেকে শুরু করে 15 বছর পর্যন্ত মেয়ে। এনির মাথা ভন ভন করে উঠে, মস্তিষ্কের নিউরনগুলো যেন থেমে গেছে, ভাঙা গলায় উচ্চারণ করে, নরখাদক? চেনো না? আমার সাথে তেরামি করাটাই শুধু জানো। নরঘাতক মানে হলো যারা মানুষ খায়, আর রেপিস্ট মানে হলো যারা রেপ করে। এনির ভেতরটা হঠাৎই যেন কেন শূন্য হয়ে যায়। মনে হচ্ছে বাস্তবতা যেন তার চারপাশ থেকে সরে যাচ্ছে, আর সে দাঁড়িয়ে আছে এক অনির্দিষ্ট অন্ধকারের কিনারায়। মাথার ভেতর ভোবো শব্দ তুলতে থাকা আতঙ্ক ধীরে ধীরে সমস্ত চিন্তাশক্তিকে গ্রাস করছে তাকে। নিউরনগুলো যেন একে একে স্তব্ধ হয়ে পড়েছে, কোনো নির্দেশ আর মানছে না। শীষ দ্বারা নামে ঠান্ডা স্রোত তার শরীরকে অসাড় করে দিল। ভয় এখন আর অনুভূতি নেই, ভয় এখন রূপ নিয়েছে শারীরিক অস্তিত্ব। এনির বুকের ভেতর জমে ওছে এক নিঃশ্বাস রুদ্ধ করা চাপ। কথা বলতে গিয়ে গলা ভেঙে আসছে, শব্দগুলো কাঁপতে কাঁপতে ঠোঁট ফিরিয়ে গেল। চোখের সামনে দৃশ্য ঝাপসা হয়ে এলো, যেন অদৃশ্য কোনো ছায়া ধীরে ধীরে তাকে ঘিরে ধরেছে। বর্তমানে এনির আতঙ্ক হয়ে আছে নিঃশব্দ আর গভীর, চিৎকারহীন এক চূর্ণ বিচূর্ণ অবস্থা। মনে হচ্ছিল সে আর নিজের শরীরে ভেতরে নেই, কেউ একজন তার অস্তিত্বটুকু মুছে চেপে ধরে রেখেছে। মুহূর্তের মধ্যে সে ভেঙে পড়ল, কাপা গলায় বলল, কাঁচা মানুষের মাংস খায় ইয়েস বেবি গার্ল। একজন রেপিস্ট, মেয়ে তার নিত্যদিনের নেশা। নিক মাথা নেড়ে হ্যাঁ বলে। এনি ঝাপসা চোখে তাকিয়ে বলে, আপনার কি হয়? নিক রহস্যময় হাসি দিয়ে বলে উঠছে, অনেক কিছু।
তাকে এসব করতে দিচ্ছেন? মেয়েগুলোকে এভাবে ছিঁড়ে খেতে দিচ্ছেন? নিক ঠোঁট কামড়ে ধরে বলে। ওকে, কি করবো আর? একা তুমি নিজেই কেটেছ। ওর পুরো শরীরটা অবশ হয়ে থাকে সারাক্ষণ। 2 পা নিয়ে হাঁটতে পারে না ভালোভাবে। রক্ত দিতে হয় কয়েক মাস পর পর। তবুও তেজ থাকলে আমার কি করার? নিজের শত্রু ছাড়া বিনা কারণে আমি হাত রক্তাক্ত করি না। এনির হৃদয়টা ছিঁড়ে যাচ্ছিল, অসহায় গলায় বলে। সেদিন যদি জানতাম এই লোকটা এতটা জঘন্য, তবে হাতে নয় গলায় কোপ বসাতাম। মেয়েগুলোকে ওই জানোয়ারটা ছিঁড়ে খায় দিনের পর দিন, আর আপনার কাছে এটাকে বিনা কারণ মনে হয়? এই আইল্যান্ড একদিন ধ্বংস হয়ে যাবে, দেখে নিয়েন আপনি। ধ্বংস হবে আপনার পাপের সাম্রাজ্য। নিক শব্দ করে বলে। নিক সৃষ্টিকর্তাকে বলো যাতে খুব দ্রুত সব ধ্বংস করে দেয়। এই নরপশুটাকে মেরে ফেলুন, আর কারো জীবন নষ্ট করতে দিয়েন না। এটা মানবকুলের জন্য অভিশাপ। প্লিজ মেরে ফেলুন এটাকে, নাহলে সমান ভোগী আপনিও হবেন। সব দেখেও চুপ, আপনি নিজের গর্তে লুকিয়ে রেখেছেন। দিনের পর দিন এত জঘন্য কাজ করছে, অথচ কিচ্ছু বলছেন না। এত নির্মম কেন আপনি? আটকান, মেরে ফেলুন। এনির কপালে চুমু খেলো, চোখের পানি মুছে দিয়ে বলে। মরার হলে অনেক আগেই মারতাম। মারতে পারছি না বলে এখনো জীবিত আছে। এনি শরীর ছেড়ে দেয়। কতটা খারাপ হলে নিজের মিনারে কেউ এমন মানুষ খেকো সাইকোপ্যাথ পুষে রাখে? আপনার অতীত জেনে সামান্য মায়া কাজ করছিল আমার, এটাও ধ্বংস করে দিলেন আপনি। এতটা জঘন্য না হলেও পারতেন। যাকে ভালোবাসি তাকে হারিয়ে ফেলে, আর যাকে ভালোবাসতে চেষ্টা করি সে সেইটাকে মাটি চাপা দিয়ে দেয়। মানুষের জন্মদাগ থাকে শরীরে, আর আমার জন্মদাগ হচ্ছে কষ্ট আর আর্তনাদ, যেটা আমার ভাগ্যে লেখা আছে। এনির চোখ বন্ধ হয়ে আসে। নিক বুকে জড়িয়ে নেয়। চোখ লাল হয়ে এসেছে তার। সমস্ত ক্ষোভ গিয়ে পড়লো জেডের উপরে। জাস্ট একটা প্রতিশ্রুতি আজ সে তালাবদ্ধ, তবুও একে একে আর বাঁচতে দেওয়া যাবে না। নিক এনির কানে চুল গুজে দেয়, ঠোঁটের কাটা স্থানে চুমু খেয়ে বলে। এতটা তেজ কেন তোর জান? চিন্তা নেই, ধীরে ধীরে সহ্য করে শিখে নেব। গড প্রমিস। তখন আর রাগে জ্ঞান হারিয়ে আঘাত করব না। পাপ দিয়ে ঢেকে যাওয়া পুরো জীবন তোকে চাই। তুই না থাকলে আমি আলো ছাড়া সামনে আঁকাবো কিভাবে? করেছে আমার। আজ এত তাড়াতাড়ি চলে আসলে? নিক কেমন আছে? আরিশ দাদামার দিকে তাকিয়ে বলে। সবাই ঠিক আছে। নিকের হাত থেকে ব্লিডিং হচ্ছিল খুব। শালা সামান্য ব্যান্ডেজ করতেও দিল না। দাদামশা চিন্তিত হয়ে বলে। কিভাবে হয়েছে? আরিশ ডিভানের শরীর এলিয়ে দিয়ে অধিরাজের দিকে তাকিয়ে বলে। অধীরাজ তুই বল ভাই। অধিরাজ থতমত খেয়ে বলে। আমি? আরিশের কপাল কুঁচকে আসে। অধীরাজ নামক আর কোনো প্রজাতি আছে এখানে? অধিরাজ বোকার মতো তাকায়। আরিশের রাগান্বিত চোখ দেখে দাদামশাইয়ের সামনে গিয়ে বসে, গলা কেসে কাহিনী বলা আরম্ভ করে। মাফিয়া প্যালেস বাস্তবিক দুনিয়া থেকে আলাদা এই দুনিয়া, যার ভালো দিক বিবেচনা করলে ফলাফল আসবে শূন্য, কিন্তু অথচ দিক বিবেচনা করার ফলাফল কখনো সমাপ্ত করা সম্ভব নয়। লাল নীল আলোর ঝলকানিতে মেতে উঠে অশুভ অনৈতিক কাজ। মাফিয়া পার্টিতে যোগদান করে হাজারো মাফিয়া, সাথে তাদের স্ত্রী সাথে, অথচ স্ত্রীর সামনে অন্য মেয়েদের সাথে তামাশা করে বেড়াচ্ছে। স্ত্রীদের খারাপ লাগলেও ক্ষমতা নেই আটকানোর। নীরবতায় সব থেকে সুন্দর আশ্রয়। অভিজাত অন্ধকারে ডুবে থাকা বিশাল হলঘরটিতে মাফিয়ার পার্টি তখন তুঙ্গে। ঝাড়বাতির ম্লান আলোয় চকচক করছে কালো স্যুট আর বাদামি গয়নার নীরব উদ্ধত্ত। চারপাশে ছড়িয়ে আছে সিগারের ভারী গন্ধ, হুইস্কির তীব্র উষ্ণতায় আর ক্ষমতার নৈশব্দপূর্ণ দন্ত। প্রতিটি হাসির আড়ালে লুকিয়ে আছে হিসেব, প্রতিটি করমর্দনের ভেতরে জমে আছে অবিশ্বাস্য। কোনায় কোনায় দাঁড়িয়ে থাকা প্রহরীরা নিশ্চুপ কিন্তু সতর্ক, চোখে তাদের পেশাগত হিংস্রতা আর অনুগত্যের শীতল ছোঁয়া। মৃদু সঙ্গীত ভেসে আসছে, কিন্তু সেই সুরে আনন্দ নয়, বরং শাসনের ছন্দ। কেউ একজন, কেউ অতিথি নয়, সবাই কোনো না কোনো চুক্তির অংশ, কোনো না কোনো অপরাধের নীরব সাক্ষী। হাসি, পানপাত্রে ঠোকাঠুকি আর কথোপকথনের আড়ালে চলছে অদৃশ্য লেনদেনের ক্ষমতা হস্তান্তর, বিশ্বাসঘাতকতার ইঙ্গিত আর ভবিষ্যৎ সংঘর্ষের অঘোষিত নকশা। এই পার্টির উৎসবে নয়, এটি আধিপত্যের প্রদর্শনী, যেখানে আলো ঝলমল পরিবেশের নিচে লুকিয়ে আছে অন্ধকার সিদ্ধান্তের ভার। পার্টির খাবারের টেবিলে ছিল বিলাসিতা আর ক্ষমতার নীরব প্রদর্শনী।
কালো মার্বেল পাথরের সাজানো রূপলি প্ল্যাটারের পরিবেশিত হচ্ছিল ধোয়া ওঠা নানাবিধ রোস্ট মাখনের কোমল আস্তরণে মোড়া গ্রিলড আর মাংস, সচারু চোখে কাটে সাজানো সামুদ্রিক খাবার, যার প্রতিটি পদে ছিল পরিমিত আড়ম্বর। সারি সারি সাইড ডিশে রাখা ছিল সুগন্ধি ভাত, মশলায় ভারসাম্য পাস্তা আর তাজা সবজির নিখুঁত সংমিশ্রণ। জেডের কাছে অংশে ছিল চকলেট আর গাঢ় আবরণে ঢাকা কেক, মসৃণ ক্রিমে ভেজানো পেস্ট্রি আর ফলের স্বচ্ছ গ্লাস, বাউলে সাজানো রঙিন ফালাক্কারি। পানীয় হিসেবে পরিবেশিত হচ্ছিল বয়সী হুইস্কি, মৃদু সুবাসযুক্ত ওয়াইন এবং স্বচ্ছ কাচে ঢালা নন অ্যালকোহলিক ড্রিঙ্ক। অন্য টেবিলে সাজানো হয়েছে সব থেকে আশ্চর্যজনক জিনিস, রক্তের গ্লাস, মানুষের মাংসের সিদ্ধ বড় পেয়ালায় সাজানো। নিক একেবারের জন্য চোখ তুলে তাকায়নি চারিপাশে। প্রতিবার এখানে আসলেই রাগে তার মাথা ফেটে যায় তার। সবাই নিজ নিজ চেয়ারে বসে পড়ে। শুরু হয় দেনা পাওনার এক অদ্ভুত হিসাব। ওয়াইনের গ্লাস এগিয়ে দেওয়া হয় সবার দিকে। নিক গ্লাসটা হাতে তুলে নেয়, কিন্তু একেবারের জন্য হাতে তুলে নেয়নি। কায়াত তীক্ষ্ণ চোখে নিকের দিকে তাকিয়ে বলে, খাচ্ছেন না কেন? আয়োজন ভালো হয়নি? নিক চারিপাশে বিরক্তির চোখে তাকিয়ে বলে, আয়োজন তো কিছুই দেখতে পাচ্ছি না। ইগর নিকের দিকে তাকিয়ে বলে, নিক আয়োজন সবই ছিল, নারী ছাড়া আয়োজন জমে না। নারী নেই তাই আয়োজনও নেই। নাক মুখ কুচকে দাঁতে ধত পিষে বলে। বেশ্যা পাড়া। কায়ার যেন মজা পেল। নিক কেমনটা একটা সবার জানা আছে, সে যে রুমে মেয়ে আছে মেয়েটা সেখানে গ্যাংস্টার বসের অস্তিত্বও নেই। কোনো দিনও কোনো মেয়ের সাথে দেখা দেখেনি যার সাথে গিয়েছে সবাই মরেছে, অথচ এক সামান্য নারীর জন্য কেমন দেওয়ানা হয়ে আছে আশ্চর্য পুরো সাম্রাজ্য। কায়াত ইশারা করে একটা মেয়েকে, যার শরীরে নাভি বের করা, একটা টপ পরা, হাঁটু পর্যন্ত উন্মুক্ত, গলার কাছে টাই খুলে আছে। মেয়েটা ঠোঁট কামড়ে কোমর দুলিয়ে এগিয়ে আসে নিকের নিকট। নিক কাগজ দেখতে ব্যস্ত। হুট করে কাঁধের উপর কাঁধের স্পর্শ পেয়েই পেছনে ফিরে তাকায়। পেছনে মেয়েটাকে দেখতে পেয়ে এক আকস্মিক কাণ্ড ঘটিয়ে ফেলে। দুহাতে টেনে নিজের ধরে মুচড়ে ধরে। একটা বিকট শব্দে হাড্ডিগুলো ভেঙে যায়। নিক ধাক্কা মেরে ফেলে দেয় মেয়েচাকে। মেয়েচা মাটির সাথে লুটিয়ে পড়ে, এখনও কাতরাচ্ছে। ঘৃণায় থুতু ফেলে মেয়েটার দিকে রাগে গর্জন করে উঠে। জীবনের সব থেকে বেশি ঘৃণা করি প্রস্টিটিউট ক্লাবের মেয়েগুলোকে, যারা নিজ ইচ্ছে সবকিছু বিসর্জন দেয়। সাহস কিভাবে হলো আমাকে স্পর্শ করার? If you were not a girl, I would have beaten you so badly that even your soul would have trembled. মেয়েটা ব্যথায় কাঁদাতে থাকে। সব মাফিয়ারা তাকে তাকিয়ে আছে। কায়াত ওয়াইনের গ্লাসে নাড়িয়ে বলে, এমন সুন্দরী মেয়েকে তুমি রিজেক্ট করলে? নিক সামান্য হেসে বলে, আমার ঘরে যে আছে তার রূপ দিয়ে পুরো পাপের সাম্রাজ্য আলোকিত হয়ে পড়বে। কায়াত তার পবিত্রতা একটা মৃত ফুলকে জাগিয়ে তোলার ক্ষমতা রাখে। ঘরেরটা রেখে রাস্তায় নজর দেবো কেন? মেয়েটা অপমানে চুপ থাকতে পারলই না। ভয়ে তার গলার আওয়াজও উঁচু করেনি। শান্ত গলায় বলে, সব থেকে সুন্দরী মেয়ে আমি। সস্তা বলছেন কাকে? পুরো মাফিয়ার সাম্রাজ্য আমাকে চাই। নিক রক্তচক্ষু নিয়ে তাকায়। তার পিছে বলে, খাওয়া মালের ভাব বেশি, খালি কলছে বাজে বেশি, ল্যাংটা মাইয়া ফেমাস বেশি, অস্বাভাবিক কিছু নয়। মেয়েটা যন্ত্রণায় মেঝেতে কাতরাচ্ছে, যন্ত্রণায় আর্তনাদ করছে। দুইজন গার্ড মেয়েটাকে নিয়ে যায়। নিক ক্ষিপ্ত হয়ে কায়াতের দিকে তাকায়। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোমাকে কায়াত, পরের বার এমন ভুল করলে ইগোরের মতো হাত ভেঙে গলে ছুড়ে দেব। কায়াত শান্ত চোখে তাকিয়ে বলে, কাম ডাউন গ্যাংস্টার বস, আপনার মনোরঞ্জনে এনেছিলাম কতদিনের এক পাত্রে। নিক শব্দ করে টেবিলে শাসিয়ে উঠছে। এখানেই থেমেছেন, বাজে ইঙ্গিত দিলে কলিজা টেনে আনবো। কায়াত ক্ষিপ্ত চোখে তাকায়, দাঁতে ধত পিষে বলে, একজন মেয়ের জন্য আপনি ইগোরের হাত ভেঙেছেন, আরো অনেকজনকে একদম জানে মেরে ফেলেছেন, এখন আমাকে হুমকি দিচ্ছেন? নিম মৃদু হাসলো। কায়াত সহ বাকি মাফিয়াদের দিকে তাকিয়ে বলে, রানী সে আমার, আর তার সিংহাসন আমার বুকের ঠিক মাঝখানে।
বুক ভেদ করে সিংহাসন ছোঁয়ার ক্ষমতা কারণ নেই কায়াত, তোমারও নেই। যত নকশা তৈরি করো, পারবে না কিছু করতে। কায়াত রাগী চোখে তাকিয়ে বলে, একজন রক্ষিতের জন্য এত দরদ? আর 2 দিন আগেও পালসের কেন্দ্রে পালসার হতে যাচ্ছিল। ছি, আর সে কি? একটা শব্দ হয়, জাস্ট ওয়াইনের গ্লাসটা ভাঙার শব্দ। সবাই বুঝে ফেলে। বুঝে ওঠার আগেই কায়াত চিৎকার করে ওঠে, গলায় হাত দিয়ে। ভাঙা গ্লাসের টুকরো আয়নাতে গলায় একপাশে গেঁথে আছে। সবাই আতঙ্কিত হয়ে পড়ে। নিকের হাত থেকে রক্ত পড়ছে, তাজা রক্তে মেঝে ভেসে উঠেছে। নিক চেয়ার থেকে উঠে কায়াতের উদ্দেশ্যেই বলে, এই জন্যই বলে ইন্টিমেসির সময় দোয়া কালাম পড়ে নিতে, নাহলে তোদের মধ্যে বেচাতে জন্ম হয়। বেধর্মী হলেও তোদের বাপ মায়ের পড়া উচিত ছিল। আজ গলার একপাশে রক্তাক্ত করেছে, অন্যদিন বাজে ইঙ্গিত দিলে কণ্ঠনালী পর্যন্ত যাবে এই কাছের টুকরো। নিক কারোর দিকে তাকায়নি, বেরিয়ে যায় এখান থেকে। কায়েতকে উদ্দেশ্য করে যাওয়ার হয় দ্রুত চিকিৎসা কেন্দ্রে। খাদ্য আহার করা হয়নি কারোর। সবাই সব কথাই শুনে দাদু একটা দীর্ঘশ্বাস ছাড়ে। মেয়েটার সাথে সম্পর্ক কেমন এখন? আরিশ হেলান দিয়ে মাথা উঁচু করে বলে, শালা পুরাই উন্মাদ। যদি পারতো সব কিছু ছেড়ে দেবে, তবুও শালায় স্বীকার করে না আমি ভালোবাসি। দাদামশাই দাড়িতে হাত রেখে বলে উঠছে, তীব্র ভালোবাসি এই মেয়েটাকে। পাপুনের মিলন কোনো কালেই সম্ভব হয়নি। আশা রাখবো এদের মিলন হোক। নিকের হাতটাকে জোর করে মেডিসিন লাগিয়ে দিতে পারতে। আরিশ ভারী শ্বাস ফেলে বলে, ওর বউ আছে দাদামশাই, আমাদের চিন্তা না করলেও হবে। শোনা গেল এক রমণীর কাঁপা স্বর। বউ, ভালোবাসা, আসক্তি। আরিশ চট করে তাকায় সেদিকে। বুকের ভেতর ধক করে উঠে গলা ভিজিয়ে বলে, মেহের। সিঁড়ির শীতল রেলিং আঁকড়ে ধরে অষ্টাদশী কন্যা দাঁড়িয়েছিল। যেন সে রেলিং নয়, নিজের ভেঙে পড়া সত্তাকেই শক্ত করে চেপে ধরেছে। দেহ জুড়ে অনবরত কাঁপুনি হচ্ছে, যা আর কোনোভাবেই আর নিয়ন্ত্রণে নেই। প্রতিটি পেশি আতঙ্ক আর অসহায়ত্বর চাপে বিদ্রোহ ঘোষণা করেছে। বহু আগে আঁখি পল্লব ভিজে উঠেছে। চোখের কোণে জমে থাকা অশ্রু এখন আর পড়ার অনুমতি চায় না। নীরবে গড়িয়ে পড়ে, নিজের পথ নিজেই খুঁজে নেছে। পুরো রুম ঘর জুড়ে নেমে এসেছে এক পিনপিনে নীরবতা। এমন নীরবতা যা শব্দহীন হয়েও ভারী, বুক চাপা ও দম বন্ধ করা। সেই নিথর স্তব্ধতার বুক চিরে ভেসে আসছিল কেবল মেহেরের নিঃশ্বাসের শব্দ, ভাঙা অস্থির কাঁপা কাঁপা। প্রতিটি শ্বাস যেন তার ভেতরের ভাঙনের হিসেব দিচ্ছিল। বোনের এই অবস্থা দেখে আরিশ আর স্থির থাকতে পারল না। বুকের ভেতর জমে থাকা উৎকণ্ঠা তাকে বসে থাকার সুযোগ দিল না। দ্রুত পা বাড়িয়ে সে এগিয়ে গেল মেহেরের দিকে। কিন্তু আরিশ কাছে যেতেই মেহের সামান্য সরে দাঁড়ালো। এই সরে যাওয়া কোনো দূরত্ব রক্ষা নয়, বরং নিজের ভেতরে আরও গভীরে ঢুকে পড়ার এক নীরব প্রচেষ্টা। কাঁপতে থাকা হাতে সে থামিয়ে দিল আরিশের অগ্রগতি। যেন আর এক পা এগোলেই তার সমস্ত সংযম ভেঙে চূর্ণ হয়ে যাবে। আরিশ তাকিয়ে রইল বোনের দিকে। মেহের ভেজা চক্ষু তুলে তার দিকে তাকালো। সেই দৃষ্টিতে জমেছিল অসহায়ত্ব আর একটা অব্যক্ত আরতি। ঠোঁট কাঁপছিল প্রচুর, গলা রুদ্ধ হয়ে আসছিল। তবুও কাপা কণ্ঠে যে শব্দ উচ্চারণ করতে উদ্যত হয়। মেহের ভেজা চক্ষু নিয়ে আরিশের দিকে তাকিয়ে কাপা কাপা গলায় বলে, কি কি বলে ভাইয়া, আবার বলো না প্লিজ। আরিশ হাত বাড়িয়ে বলে, মেহের শোন আমার কথা। মেহেরের দৃষ্টি কঠোর হয়ে ওঠে, চিবুক শক্ত করে ফেলে নেজার। কিন্তু ভাইয়ের সামনে শক্ত চোখে নিয়ে তাকানোর ক্ষমতা তো মেহেরের নেই। পারবে না সে কোনোদিন রেগে কথা বলতে। মেহের কিছুটা সংযত করে বলে, তোমার কথাই তো শুনতে চাচ্ছি ভাইয়া, বলো। তার আগে আমার প্রশ্নের উত্তর দাও, কি বলছিলে এইগুলো? আরিশ কপাল ঘেঁষে নিজের এই প্রথম নিজেকে এতটা অসহায় আর দুর্বল মনে হচ্ছে। ক্রিমিনাল লিডার আরিশের কণ্ঠ কাঁপছে, বারবার ঠোঁট ভেজাচ্ছে। কোথায় গেল সব দাম্ভিকতা? একটা প্রশ্নে মৃত ফুলের মতো নেতিয়ে পড়েছে। অধিরাজ আর দাদামশাই কিচ্ছু বলতে গেলে আরিশ হাত দিয়ে থামিয়ে দেয়। বড় করে নিঃশ্বাস নিয়ে বলে, রুমে গিয়ে রেস্ট নে। কিছুই শুনিসনি তুই, শুধু শুধু আবছা কথায় মস্তিষ্কে চাপ দেওয়ার প্রয়োজন নেই। শুনেছি ভাইয়া, সব শুনেছি আমি। প্রায় 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি আমি। শুনছিলাম তোমাদের মাফিয়া রাজ্যের হৃদয় বিদারক কাহিনী।
যেখানে হিংস্রতার সাথে মনুষ্যত্ব ত্যাগ করেছে। মানুষের কাঁচা মাংস দিয়ে টেবিল সাজিয়েছে, রক্ত দিয়ে জুস আর শিশু বাচ্চার শরীরে নরম মাংস খুলে স্যুপ বানিয়েছে। সবই শুনেছি আমি, কিন্তু শেষের লাইনগুলোর জন্য প্রস্তুত ছিলাম না ভাইয়া। নিক ভালোবাসে, ওর বিয়ে হয়ে গেছে। বলো ভাইয়া। চিৎকার দিয়ে ওঠে মেহের, পাগলের মতো ব্যবহার করতে থাকে এমনভাবে 2 হাত দিয়ে নিজের চুল টেনে ধরেছে যেন ছিঁড়ে ফেলবে। ছোট্ট থেকে যাকে হৃদয় স্থান দিয়ে এসেছে সে অন্য কারো হয়ে গেছে। যাকে পাওয়ার জন্য প্রতিটি সেকেন্ড অপেক্ষা করেছে সে কিভাবে অন্যের হতে পারে? প্রথম প্রণয়ের পুরুষটা কিভাবে অন্য নারীর লিখিত দলিল হতে পারে? এই বাস্তবতা মেহের কিভাবে সইবে? ক্ষমতা যে তার নেই, নিক তার শুধু ভালোবাসা নয়, ওই সেই পুরুষ যার উপস্থিতি তার ছোট্ট মনকে বারবার নাড়িয়ে তুলেছিল। নিক তো তাকে ভালোবাসতো, আগলে রাখতো, তাহলে কিভাবে পারলো তাকে এইভাবে ঠকাতে? তার প্রণয়ের কথা যেন কিভাবে পেরেছে এমন নির্মম কাজ করতে? নির্মম কাজ? হ্যাঁ, মেহেরের জন্য তো এটাই সব থেকে নির্মম কাজ। শরীর কাঁপছে রমণীর, চোখ দুইটা থেকে অনবরত পানি পড়তে থাকে। চিৎকার দিয়ে সিঁড়ির মধ্যে বসে যায়। ফর্সা মুখমণ্ডল লালচে বর্ণ ধারণ করে আছে, মনে হচ্ছে রক্ত জমে গিয়েছে মুখের মধ্যে। হাত কাঁপছে রমণীর, চুলগুলো খামচে ধরে নিজে ছন্নছাড়া হয়ে বলে, বলো ভাইয়া প্লিজ, উত্তর দাও। নিতে পারছি না এই সত্য, কষ্ট হচ্ছে আমার। বিশ্বাস করো, কলিজাটা ফেটে যাচ্ছে। তোমার মেহের শেষ হয়ে যাচ্ছে ভাইয়া, উত্তর দাও। মেহেরের আর্তনাদ পুরো রুমে ঝংকার করে তোলে। অধিরাজ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। মেহেরকে সেও খুব ভালোবাসে, তার মনে আলাদা এক স্থান আছে এই মেয়ের জন্য। আরিশ 2 হাত দিয়ে বুকে চেপে ধরে মেহেরের কম্পিত হওয়া ছোট্ট দেহটা। গম্ভীর রক্তটা পুরুষটার শরীরও কাঁপছে। কোনো মতে উচ্চারণ করে বলে, ভুলে যা নিককে, নিক অন্য কারোর স্বামী, অন্যের অধিকার। মেহের হিংস্র পাখির ন্যায় খেপে যায়। আরিশের বুক থেকে মাথা তুলে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আরিশকে। অস্থির হয়ে ওঠে রমণী, চুল ধরে বড় বড় শ্বাস ফেলছে। পুনরায় নিজের ভাইয়ের দিকে তাকিয়ে কেঁদে ওঠে। হেরে গিয়েছি আমি, হেরে গিয়েছি আমার পবিত্র ভালোবাসা, যার মুখ না দেখলে আমার একটা রাত ঘুম হয় না। সে পুরুষটা অন্যের কিভাবে হয়ে গেল? যাকে কল্পনা না করলে আমার মুহূর্ত কাটে না, তাকে ভোলার কথা বলছো? আমি তোকে ভালোবাসি ভাইয়া। কিভাবে পারলো ও আমাকে রেখে বিয়ে করতে? কিভাবে পারলো মেহেরকে রেখে অন্য নারীকে বুকে স্থান দিতে? ও জানতো না মেহের ওর জন্য অপেক্ষা করছে? ও কি জানতো না মেহের এই পুরুষটার বুকে মাথা রাখার জন্য ছটফট করছে? কিভাবে পারলো আমার সমস্ত অহংকার এইভাবে ধ্বংস করে দিতে? ওর প্রতি প্রণয় কি একদিনের জন্য ছিল? ছোট্ট বয়স থেকে পাগলের মতো ভালোবেসেছি আমি। আমি মেহের এভাবে ঠকে যাব কোনোদিন কল্পনাও করি না। এই দুনিয়া এতটা নিষ্ঠুর কেন? কেন নিষ্ঠুরতার সাথে এভাবে পরিচিত হলাম? ও আল্লাহ! ক্রিমিনাল লিডার আরিশ কাঠের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। দৃষ্টি তার মেহেরের দিকে, কেমন ছলছল চোখে তাকিয়ে আছে বোনের দিকে। আরিশ চোখের পাপড়ি নাড়ালো। ক্রিমিনাল লিডার আরিশকে কি কোনোভাবে কাঁদছে? এতটা শক্ত মনের হৃদয় কিভাবে কেঁদে উঠল? পাথরের বুকে যখন তীব্র আঘাত লাগে তখন পাথরও অনেক সময় খণ্ডে বিভক্ত হয়। হয়তো সেই আঘাতটাই ক্রিমিনাল লিডারের বুকে লাগছে বারবার। আরিশ ঘন ঘন শ্বাস ফেলে বলে, শান্ত হ মেহের, তুই এমনিতেই অসুস্থ, অতিরিক্ত কান্না করলে কষ্ট কষ্ট হবে তোর। মেহের তাকায় আরিশের দিকে, কাঁদতে পারছে না সে আর। ডুকরে কেঁদে ওঠে রমণী আবারও। তুমি ভাই হয়ে ঠকিয়েছো আমাকে, দুনিয়া ধ্বংস হয়ে যাক, তুমি অন্তত আমার হয়ে থাকতে ভাইয়া। পুরো দুনিয়া না জানুক, তুমি জানো আমি তোমার বন্ধুকে কতটা ভালোবাসতাম। শহর জানে আমি নিক জেবরানের জন্য ঠিক কতটা উন্মাদ। আরে ভাইয়া ছিলে তুমি, কিভাবে পারলে ঠকাতে? নিক বিবাহিত আর আজ আমাকে বলছো? কেন গেম খেললে আমার সাথে? তোমরা সবাই গেম খেলেছো আমার সাথে। ভেবেছিলে মেহের তো সরল, ও যা করছে সব পাগলামি। যার সাথে কোনো রক্তের সম্পর্ক নেই, যার সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, তার কথা কেন ভাববো? মেহের তো তোমাদের নিজের লোক নয়। করোনা হয়েছিল তাই আশ্রয় দিয়েছিলে, করোনা হয়েছিল বলে ভালোবাসা দিয়েছ, করোনা হয়েছিল বলে খাইয়েছ, পড়িয়েছ, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে আমি তোমার রক্তের কেউ না। যদি নিজের বোন হতাম তবে কখনো পারতে না এমনভাবে ঠকাতে। দুনিয়ার স্বার্থপর, সবাই স্বার্থপর,
নিজের আপন কেউ না থাকলে সবাই আঘাতে রক্তাক্ত করে ফেলে। কি করে হেরে গেলাম ভালোবাসার কাছে? আরিশ স্তব্ধ হয়ে যায়, চোখ দুইটা যেন অনুভূতিহীন হয়ে পড়েছে। মেহেরের প্রতিটি কথা তার হৃদয় ক্ষত বিক্ষত করে তুলেছে। মেহের নিজেও জানে না কি বলছে, শুধু পাগলের মতোই বলে যাচ্ছে। দাদামশাই সামান্য ধমক দিয়ে বলে, মেহের, মাথা ঠিক আছে তোমার? তুমি আরিশের ভালোবাসার দিকে আঙ্গুল তুলছো। কষ্ট পেয়েছে বলে সব ভুলে গিয়েছো? তোমার থেকে এটা আশা করিনি। মেহের দাদামশাইয়ের দিকে তাকায়। আরিশের এমন ছলছল দৃষ্টি দেখে আরও কেঁদে ওঠে। পেছনের দিকে পা পেছাতে পেছাতে বলে, তোমার ভালোবাসার দিকে আঙুল তোলার ক্ষমতা আমার নেই ভাইয়া। খুব কষ্ট পেয়েছি ভাই, কখনো ক্ষমা করব না তোমাদের, কোনোদিন কথা বলবো না তোমাদের সাথে। ঠকিয়েছো আমাকে, কোনোদিন কথা বলবো না। বলেছিলাম যদি মেহের আর নেক আলাদা হবে সেদিন খাটিয়া সাজাতে, কাফনের ব্যবস্থা করতে। সময় হয়ে গিয়েছে ভাইয়া, তৈরি করো তোমার বোনের জন্য খাটিয়া আর সাদা কাপড়। আমি শুধু নিককে এইটুকু জিজ্ঞাসা করব, কেন আমার সাথে এত বড় গেম খেললো? সব জানার পরও কেন আমাকে এভাবে মাটির সাথে মিশিয়ে দিল? এই প্রশ্নগুলো করার জন্য হলেও আমি কিছু সময়ের জন্য বাঁচবো, পরে পরে খাটিয়া হবে তার স্থান। আরিশ চোখ থেকে যেন রক্ত বের হচ্ছে। ধপ করে বসে পড়ে মেঝেতে। অধিরাজ দ্রুত গিয়ে ধরে আরিশকে। মেহের আর দাঁড়ালো না। মেহেরকে চলে যেতে দেখে আরিশ নিজেও দৌড় লাগায়। মেহের দরজার কাছে যাবে তার আগে আরিশ বোনটাকে বুকে আগলে নেয়, শান্ত গলায় ধমকে উঠছে, কিভাবে পারলি এই কথাগুলো বলতে? কলিজা কাঁপুনি তোর? কিভাবে বলতে পারলি তুই আমার কেউ না? একবারও ভেবে দেখেছিস তোর কিছু হলে আমার কি হবে? আমার যে তুই ছাড়া এই নিঃশ্বাস পৃথিবীতে কেউ নেই বোন। তোর ভাই সম্পূর্ণ একাই দুনিয়ায়। যে হাত দিয়ে লালন পালন করে ভালোবেসে বড় করে তুলেছি, সেই হাত দিয়ে খাটিয়া সাজানোর কথা বলছিস? প্রয়োজনে নিজের হাত কেটে ফেলবো, তবুও আরিস তার বোনের জন্য কোনোদিন খাটিয়া সাজাতে পারবে না। কথা না বললে প্রতি ওয়াক্তে আমি খাবার খেয়েছি কিনা খবর নেবে কে? আমার সাথে যদি আমার বোন কথা না বলে, তবে আরিশ সুস্থ হলে তার কপালে জলপট্টি কে দিয়ে দেবে? কে তাকে ড্রেস সিলেক্ট করে দেবে? বল মেহের, কে করবে এসব? মেয়ের কিচ্ছু বলছে না। আরিশকে জড়িয়ে ধরে শুধু কেঁদেই যাচ্ছে। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে বলে, আমি পারবো না ভাইয়া এই বিরহণী নিঃশ্বাস নিতে। খুব খুব কষ্ট হচ্ছে। কেউ যদি পুরো শরীরে বিষাক্ত সুচ কেঁথে দিত, এতটা ব্যথা পেতাম না। এই ব্যথা যে ধারালো সূচের থেকেও ভয়ানক যন্ত্রণাদায়ক ভাই, তোমার বোন সহ্য করতে পারবে না। আরিশ বাম হাতে চোখের পানি মুছে। অধিরাজ আর দাদামশাই ভেতরে গেল না। মেহেরের অবস্থা দেখে সবাই আতঙ্কে আছে, যে কোনো সময় একটা অঘটন ঘটে যাবে। আরিশ বোনের চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু খায়, এরপর চুলগুলো ঠিক করে দেয়। মেহের সরে আসে আরিশের কাছ থেকে, আরিশের হাত ধরে নিজের পেন্টিং রুমে নিয়ে যায়। পুরো দেয়াল পর্দা দিয়ে ঢেকে রাখছে। আরিশ এই প্রথম মেহেরের পেন্টিং রুমে এসেছে। ওর পেন্টিং রুমে যাওয়া সবার জন্য নিষিদ্ধ ছিল, একমাত্র তানভীকে যাওয়ার অধিকার দেওয়া হয়েছে। আরিশের কপালে কুঁচকে আসে। মেহের এক টানে প্রতিটি পর্দা সরিয়ে দেয়। প্রতিটি পর্দা সরিয়ে যত দিকে উন্মুক্ত করেছে তত দিকে অবিশ্বাস্য জিনিস বেরিয়ে আসছে। আরিশ কথা বলা ভাষা হারিয়ে ফেলে। দেয়ালে নিকের ছবি দিয়ে সাজিয়ে রেখেছে কিছু ছবি মেহের আর নিকের একসাথে। আর আশ্চর্য হয়ে তাকায় মেহেরের দিকে। মেহের তাচ্ছিল্য হেসে বলে, কতটা যত্ন করে ভালোবেসেছিলাম তাকে, অথচ সে আমার বুকে নির্দয়ভাবে ছুরি বসিয়ে পালালো। প্রতিটা মুহূর্তে আমি এঁকে রেখেছিলাম স্মৃতি হিসেবে, কিন্তু আমি কিভাবে জানবো স্মৃতিগুলোকে এমনভাবে উত্তাল ঢেউয়ে ভাসিয়ে দেবে? মেহের কি বোকা! অষ্টাদশী একবারও বোঝেনি এই পুরুষ তার জন্য না। পুরুষটা তো পারতো অষ্টাদশীকে আগলে নিতে। সব পাগলামি দেখে অন্ধ সেজে এইভাবে বুকে লাথি মারলো কেন? সব কিছুর উত্তর আমি চাইবো, সব চাইবো, আমি সব। মেয়ের দু কদম এগিয়ে যায়। অনেক বড় একটা ছবি, সামান্য আর্ট এখনো বাকি, তবু আকর্ষণীয় কতটা লাগছে। যেন জীবন্ত নিক তাকিয়ে আছে। মেহের নিজের তাল ধরে রাখতে পারছে না, ঝাপসা হয়ে আসছে সব কিছু। তবু দাঁত কিরমিরিয়ে দাঁড়িয়ে থাকে। মাথা ব্যথা যেন রগগুলো ছিঁড়ে যাচ্ছে। যন্ত্রণায় কলিজাটা যেন বের হয়ে আসবে। ছবিটা হাত দিয়ে স্পর্শ করে আবারও কেঁদে উঠছে। কতটা আগলে রেখেছি একে,
সে কিভাবে অন্ধ নারীর হতে পারে? এই ছবিটা কবে দেবো ভেবেছিলাম জানো? কবে? একটা গুরুত্বপূর্ণ দিনে আমি এই রোমটা তাকে উপহার দিতাম। আমার ভালোবাসা দিয়ে তিল তিল করে তৈরি করা রোমটা দিয়ে এই পুরুষটাকে সারপ্রাইজ করতে চেয়েছিলাম। ইতিহাসের সম্রাট শাহজাহান মমতাজের জন্য তাজমহল বানিয়েছিল, আমি বানিয়েছিলাম ভালোবাসার নীড়। এই ছবিটা অনেক যত্ন করে বানিয়েছিলাম আমি। মেহের সামান্য হেসে বলে। মেহের আর কিছু বলতেই পারছে না, মাথার যন্ত্রণা আরও তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে, সহ্য করার ক্ষমতা পার হয়ে গিয়েছে, মাথায় চেপে ধরে, চিৎকার করে ওঠে। আরিশের যেন আত্মা বের হয়ে যাচ্ছে দ্রুত গিয়ে মেহেরের শরীর দুই হাতে আগলে নেয়। মেহের হাঁপাচ্ছে পাগলের মতন, ঘন ঘন শ্বাস টানছে। আরিশ মেহেরের দুই গালে ধরে চেঁচিয়ে ওঠে। মেহের, কি হয়েছে তোর? কোথায় কষ্ট হচ্ছে? মেহের হাঁপাতে হাঁপাতে বলে। খুব কষ্ট হচ্ছে, মাথা ছিঁড়ে যাচ্ছে ব্যথায়। আমি যদি কিছু হয়ে যায় একদম কাঁদবে না, তোমার কান্না আমি সইতে পারবো না। আর ওকে বলে দিও একজন অবুঝ রমণী তাকে উন্মাদের মতো ভালোবাসতো। আরিশ আর সহ্য করতেই পারল না। প্রতিদিন খুন করা যা নিত্যদিনের পেশা, সে নিজের গন্তব্য হারিয়ে ফেলেছে। উম্মাদের মতো মেয়ের নিস্তেজ শরীরটা বুকের সাথে ধরে কান্না করে উঠছে। কিচ্ছু হবে না তোর, আমি হতে দেবো না কিছু। তোর কিছু হলে আমি কিভাবে বাঁচবো? কেউ নেই আমার। মেয়ের পুরো শরীর নেতিয়ে পড়ে, চোখ বন্ধ হয়ে আসে রমণীর, মাথার যন্ত্রণায় কাতরাচ্ছে। আরিশ কোলে তুলে নেয়, দৌড়ে বের হয়ে যায় রুম থেকে। আরিশকে বেপরা দেখে অধিরাজ আর দাদামশাই এগিয়ে যায়। আরিশ গাড়িতে বসে অধিরাজকে বলে। অধিরাজ দ্রুত হসপিটালে চল। আর প্রশ্ন করার সাহসই পেল না। আরিশ যখন এখন নিজের মধ্যেই নেই, মেয়ে ছটফট করতে করতে আওয়াজ করে। ও খুব ভালোবাসতাম, মাথায় যন্ত্রণা হচ্ছে, খুব যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে খুব। মেয়ের চোখ বন্ধ করে ফেলে। আরিশ এখনো তাকায়নি মেয়ের দিকে, শুধু চোখ বন্ধ করে নিঃশ্বাস নিয়ে বলে। এই মাথার যন্ত্রণা তীব্র হলে কিভাবে সব ঠিক করব? তুই চাইলে পারতি ভালোবেসে আগলে দিতে। তুই অ্যানির প্রেমে পড়ার আগে থেকে মেহের তোর জন্য উন্মাদ। এক নারীর হৃদয়ে আগুন ধরিয়ে তুই অন্য নারীর হাত ধরলি। যার বুকে আগুন ধরিয়েছিস সে আমার বোন। আমি কিভাবে সহ্য করব? অন্ধকার রাতটি যেন বিভীষিকার এক দীর্ঘশ্বাসে মোড়া ভয়ঙ্কর অধ্যায়, যেখানে আলোহীন আকাশের ভারী নীরবতা প্রকৃতির প্রতিটি অণুতে আতঙ্কের স্থায়ী ছাপ এঁকে দিয়েছিল। ঘন কালো মেঘের স্তরে চাঁদও তার অস্তিত্ব বিলীন হয়ে গিয়ে আকাশকে পরিণত করেছিল এক নিষ্ঠুর অন্ধকার গহ্বরে, যার গভীরতা মাপার সাধ্য মানুষের চোখ কিংবা কল্পনার ছিল না। বাতাস ছিল অস্থির ও শীতল, তার প্রতিটি প্রবাহে যেন অদৃশ্য কোনো অশুভ ইঙ্গিত লুকিয়েছিল, যা গাছের শাখা প্রশাখাকে কাঁপিয়ে তুলে এক করুণ ও বিকৃত শব্দের জন্ম দিয়েছিল। চারিপাশে নিস্তব্ধতা ছিল অস্বাভাবিকভাবে ভারী। সে নীরবতা এতটা তীক্ষ্ণ যে মনে হচ্ছিল যে সামান্য শব্দ ও অন্ধকারকে ক্রুদ্ধ করে তুলবে। দূরের অস্পষ্ট আওয়াজগুলো স্পষ্ট না হয়েও ভয়ের জন্ম দিয়েছিল, কারণ সেগুলো বাস্তব কল্পনার সীমারেখা মুছে দিয়ে অজানা আশঙ্কাকে আরও ঘনীভূত করছিল। অন্ধকার এখানেও কেবল আলোহীনতা নয়, বরং এক জীবন্ত উপস্থিতি, যা নিঃশব্দে চারিদিকে ঘিরে ধরে, মানুষের মনকে শ্বাসরুদ্ধ করে রাখে। এই রাতে সময় যেন স্বাভাবিক গতিপথ হারিয়ে ধীরে ও ভারী হয়ে পড়েছিল, আর প্রতিটি মুহূর্ত দীর্ঘতর হয়ে আতঙ্কের কঠিন শিকড়ে পরিণত হয়েছিল। এনি ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। নিক কোনো এক কাজে একটুর জন্য বাইরে বের হয়েছিল। এটাই যেন ছিল এনির জন্য সব থেকে বড় সূচক। খুঁজতে থাকে এক অমূল্য জিনিস, শক্ত কাজ দিয়ে ঢেকে থাকা অন্ধকার রাজ্য। ঢোকার চাবি কভার থেকে শুরু করে সব জায়গায় এনে খুঁজলো চাবি জাতীয় কিছু। কভার থেকে শুরু করে প্রতিটি ড্রয়ারে অভিযান চালালো, কিন্তু হয়রান এনি কোথাও চাবির সূত্রপাতও পেল না। খুবই চুল টেনে ধরে নেচার, কিছু একটা ভেবে সেই জায়গায় আবারও দৌড়ে যায়। কাছের প্রতিটি জায়গায় চোখ রাখে চাবি দিয়ে খোলার জন্য, এমন কোনো জায়গা নেই। আর বোকা এনি কি নাকি এতক্ষণ ধরে চাবি খুঁজে যাচ্ছিল। বিরক্তি আর রাগে এনির ইচ্ছে করছিল নিজের চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে। এত অস্থিরতা লাগছে যেন কেউ মাংস কেটে শরীরের মরিচের গুঁড়ো লাগিয়ে দিচ্ছে। এতটা যন্ত্রণা মনে হয় সে পাচার কেন্দ্রে প্রবেশ করেও পায়নি।
কি আছে ওই কাজের ওপাশের জগতে? মেয়েটাই বা কেমন আছে? সত্যি কি মেরে ফেলেছে নাকি এখনো জীবিত? মেয়েটা জীবিত না থাকুক আর, কিন্তু নরখাদকটাকে কিছুতেই জীবিত থাকতে দেয়া যাবে না। এনি চোখ ঝাপসা হয়ে আসে, অতীতের স্মৃতিগুলো আবারও তারা করতে থাকে। এই নরখাদকদের সন্ধানেই তো সে বহুদিন ঘুরছে। বান্ধবীর খুনিকে খুঁজতে গিয়েই তো জানোয়ারগুলোর কবলে পড়তে হয়েছিল, পাচার হতে হয়ে যাচ্ছিল। নিলামে উঠেছিল বহু পুরুষ, বাজে নজর দিয়ে লালসার দৃষ্টি নিক্ষেপ করেছিল। এনি একটা চেয়ারে শক্ত করে চেপে ধরা, যন্ত্রণা চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। মেয়েদের জীবনে এমন কেন? তারা কি শুধুই ভোগ্যবস্তু হবে? তাদেরকে কেন এমন মনে করা হয়? পুরো পৃথিবীতে লক্ষ নারীর জীবন ধ্বংস করে দিচ্ছে জানোয়ারগুলো। আমার বান্ধবীটাকেও বাঁচতে দিল না। এরই মাথায় ছিমছিম করে উঠে আবছা আলোতে কিছু দৃশ্যমান মনে করতে থাকে। সেই রেপিস্ট নরখাদকের অনামিকা আঙুল কেটে দিয়েছিল সে ধস্তাধস্তির মাঝে। পরে একটা লোক এসে নরখাদকে টেনে নিয়ে গিয়েছিল। তার পিঠে এনি ছুরি দিয়ে কোপ বসিয়েছিল। বান্ধবীর মৃতদেহ চোখের সামনে দেখে যে মনস্টার হয়ে গিয়েছিল, ভয় লাগেনি তার। সামান্য মুহূর্তের জন্য বুক কাঁপেনি এনের, শুধু এইটুকুই ভেবেছিল রেপিস্ট নামক নরখাদক আর তাকে বাঁচাতে আসা সঙ্গীটাকে কাঁচা চিবিয়ে খাবে। কিন্তু চিবিয়ে আর খাওয়া হলো কোথায়? তার আগেই তো দুইটা পশু তার দৃষ্টি সীমানার বাইরে চলে যায়। কিন্তু এনি একটা কথা ভেবে খুব আশ্চর্য হয়। লোকটাকে এনি যখন প্রায় মেরেই ফেলেছিল তখন তার বন্ধুটা বাঁচাতে আসে, সাহায্য করে। এমন কুৎসিত লোকটাকে যখন সে বাঁচাতে এসেছে তখন নিশ্চয়ই লোকটাও খারাপ। তাই তো এনি পিঠে ছুরি দিয়ে কোপ বসিয়েছিল। কিন্তু আশ্চর্য এতেই লাগছে, লোকটা পাল্টা আক্রমণ কেন করলো না? সেদিন নির্জন মাঠে এনি একা ছিল, আর আশেপাশে ছিল প্রাণপ্রিয় বান্ধবীর ছিন্ন ভিন্ন হওয়া দেহ। একটা পাখিও যেন ছিল না। এত নিস্তব্ধতার মধ্যে লোকটা এনিকে আক্রমণ করলো না কেন? এই কথাটা এনিকে খুব ভাবাতো। কিন্তু এইসব ভাবার আর সময় হলো কোথায়? তার আগেই তো ফেসে যায় মাফিয়াদের মধ্যে। ব্যাস, জীবন তো এমনিতেই বিভীষিকাময় ছিল, এখন আর জ্বলন্ত হয়ে উঠেছে। এনি নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে। কিছু একটা শব্দ আসছে বারবার কানে। যন্ত্রণায় শরীরটা ছিঁড়ে যাচ্ছে, অসহায়ত্বে কান্না পাচ্ছে খুব। কিন্তু এখন চিৎকার করে কাঁদলেও লাভ হবে না। কেউ তাকে সান্ত্বনার বাণী শোনাবে না। কেউ এনির বুকের যন্ত্রণার ভেতরের যন্ত্রণাটা অনুভব করবে না। এনির চোখ বন্ধ হতে নিকের মুখটা ভেসে উঠছে। কত সুন্দর আপনি! এনির মুখে ঘৃণার ভাবটুকু ফুটে উঠে দেয়ালে ঘেঁষে বসে পড়ে। এরপর মেঝের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, কতটা অমানুষ আপনি! ভাবতেও শরীর গুলিয়ে আসছে আমার। একটা রেপিস্ট, একটা নরখাদককে পেলে পুষে রেখেছেন আপনি। এই নরখাদকটা মানুষকে ছিঁড়ে খাচ্ছে দিনের পর দিন। খারাপ লাগছে না আপনার? ও, খারাপ লাগবে কি করে? আপনি নিজেই তো ওকে প্রোটেক্ট করছেন। যাকে বাঁচিয়ে রাখছেন সে একটা রেপিস্ট। কম বয়সী মেয়েদের ভোগ করা তার নিত্যদিনের পেশা। আপনি যে সেই পেশায় নিয়োজিত নন তার কি প্রমাণ? পুরো দুনিয়া জানুক আপনার মেয়েলি স্বভাব নেই, কিন্তু সত্যিকার অর্থে তো পুরুষ আপনি। ক্লাবে যান, মিটিংয়ে যান, সেখানে তো সব এই বেশ্যাখানা। অর্ধনগ্ন নারীরা সরিয়ে দেখিয়ে ঘুরঘুর করছে। সত্যি নিয়ন্ত্রণ রেখেছেন আপনি নিজেকে? সেটা আবার বিশ্বাস করতে বলছেন? নারী বিদ্বেষী আপনি মেনে নিলাম, কিন্তু কামনা বাসনা কি আপনার রাগার আক্ষেপের থেকে বেশি নয়? কি করে ট্রাস্ট করবো আপনি নারীদের কাছে যান না, যেখানে নিজের এই আইল্যান্ডে একজন নরখাদক পশুপালিত করছেন আপনি? এনি কান্না পাচ্ছে খুব। নিক নারীদের কাছে যায়, কথাটা মনে হতে শরীরে একটা ঝাঁকুনি খায়। এতটা ব্যথা কেন হচ্ছে তার শরীরে? পুরো বিশ্বের নারী ভাবনাটা কেন তাকে যন্ত্রণা দিচ্ছে? এনি মনের সাথে না পেরে চিৎকার দিয়ে ওঠে, মন খুলে কান্না করে কিছুক্ষণ। নিস্তেজ শরীরটাকে কোনোরকম ঠেলে উপরে যেতে থাকে। কিছু একটা ভেবে আবার পিছনে ফিরে তাকায়। মুহূর্তের ব্যবধানে সামনের দিকে তাকিয়ে হাঁটতে থাকে। কারোর পায়ের আওয়াজ পেয়ে থমকে যায়। কেউ একজন আসছে, কারো জুতার শব্দ। তবে স্বাভাবিকভাবে হাঁটলে যে শব্দ হয় তেমন শব্দ নেই, কেমন ছ্যাঁচড়ানো শব্দ। এনি কৌতূহলবশত এক ঝটকায় আবারও পেছনে তাকায়, সাথে সাথে কপাল কুঁচকে ফেলে। কালো হুডিতে আবৃত একটা লোক বাইরের দিকে এগিয়ে যাচ্ছে। লোকটার হাত নেই, হাঁটা চলাও স্বাভাবিক নয়, কেমন ছেঁচড়িয়ে হাঁটা। দেখেই বোঝা যাচ্ছে স্বাভাবিক নয়। লোকটার কাটা হাত দেখেই এনি নিঃশ্বাস বেড়ে যায়। এই নরখাদকটার ধরার জন্যই তো এনি বারবার
এইখানে আসছে। গন্তব্য প্রবেশ করার কোনো চাবি না পেয়ে বারবার ফিরে যেতে হচ্ছে তাকে। এই লোকটার হাত নেই, মানে তার হাতটা এনি কেটেছিল। আর এই ব্যক্তিটার কথাই নিক বলেছে। এনির মস্তিষ্কের রগগুলো যেন টকবক করে ফুটতে থাকে। বারবার কানে আসছে মেজার করুণ কান্নার স্বর। এনি ভেবে পায় না এত বাজে লোক এখনো বেঁচে আছে কিভাবে। এনি কিভাবে এই লোকটাকে বাঁচতে দিচ্ছে, কান্না পাচ্ছে। এনির কি করবে এনি এখন? এই বদ্ধ মিনারে কিভাবে লড়াই করবে এমন তাগড়া যুবকের সাথে? যতই হাত না থাকুক, কিন্তু একজন পুরুষের সাথে এনি কখনই পেরে উঠবে না। ওকে শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে হারাতে হবে। আর তার সব থেকে বড় অস্ত্র হচ্ছে ছলনা। এনি ঠোঁটের কুটিল হাসি ফুটিয়ে ঠোঁটে ওঠে। জেড প্রায় বাইরে চলে গিয়েছে, 2 কদম দূরত্ব হয়তো। এনি পেছন থেকে মোলায়েম সুরে ডাক দেয়, Hey, handsome man, are you listening? Ignoring a beautiful girl like this is a very bad thing, hottie boy. কথাটা বলে এনি বড় বড় শ্বাস ফেলে। নিক জানতে পারলে মেরে ফেলবে, তার কোনো সন্দেহ নেই। লোকটা যতই খারাপ হোক, যতই তাকে মানসিক শারীরিকভাবে টর্চার করুক, কিন্তু দিন শেষে লোকটা অতিরিক্ত পজিটিভ তাকে নিয়ে। একটা সময় রক্ষিতা বলে অপমান করতো, এখন বউ বলে ফেনা তুলে ফেলে। কে জানে মন থেকে বলে নাকি খোরাক মেটাতে। একান্ত সময়ে আগের মতন আর উন্মাদ হয় না। রাগের বশে যখন আক্রোশ মেটাতে কাছে আসতো আগে, তখনই এনি পারতো না, মরেই যেত। যন্ত্রণায় শরীর নীল হয়ে যেত। লোকটার একটা রক্তাক্ত স্পর্শে এনি ভেঙে যেত। কিন্তু আজকাল গ্যাংস্টার বসের স্পর্শে আগের মতন মরণ যন্ত্রণা হয় না, তবে সহ্য করার মতোও না। এখনও যন্ত্রণা হয়, তবে আগের মতো না। এনি নিঃশ্বাস টানে বড় বড়। এখন এইসব জানলে লোকটা যদি আবারও আগের রূপে ফিরে যায় কাছে, তখন এমনিতেই মনস্টার, এর থেকে বেশি হলে তো এনি মরেই যাবে। ভেতরে ভয় কেঁদে ওঠে এনি। ভাবনার মধ্যেই এনি সামনে তাকে ভেবেছিল জেড হয়তো না শুনে চলে গিয়েছে, কিন্তু অবাক করার বিষয় পশুটা তার দিকে কেমন দৃষ্টি করে তাকিয়ে আছে। এনি এই দৃষ্টি দেখে রাখে খিচখিচ করে ওঠে। ইচ্ছে করছে একদল থুতু কুত্তার মুখে ছুঁড়ে মারতে। এনি ঠোঁট ভিজে মিষ্টি হাসলো, নিজের ঠোঁট কামড়ে ধরে লোকটার কাছে এগিয়ে যায়। লোকটার চোখ শিকারির মতো রুগ্ন আর ধারালো, কেমন ভয়ানক হিংস্র গভীরতা এই চোখে। লোকটার চোখ হিজল রঙের, লাল আলোতে চকচক করছে। এনি তৎছিল হাসলো। খারাপ মানুষের চোখ বুঝি এতটা রুক্ষ হয়? এনি জেডের সামনে গিয়ে দাঁড়ায়, তবে দূরত্ব বজায় রেখে। জেড একটা কথাও বলছে না। নীরবতা ভঙ্গ করে এনি হেসে দিয়ে বলে, Do you know that you are beautiful, hot and sexy? জাস্ট নেশা ধরে যাওয়ার মতো তোমার বডি। এ বডি বানিয়েছো কি করে? জেড শীতল দৃষ্টি দিয়ে তাকিয়ে সামনে হাঁটা ধরে। এনি পেছন থেকে হাত ধরে মাতাল করার সুরে বলে, এত সুন্দরী মেয়ে দেখে এড়িয়ে যাচ্ছ? মনে কিছু জাগেনি? আমার তো অনেক কিছু জেগে উঠছে। জেড শিথিল দৃষ্টিতে আবারও। সাইকোদের চলাফেরা সবসময় ঠান্ডা আর শীতল থাকে। তারা যখন হিংস্রতায় মেতে ওঠে, তখন পশু হয়ে ওঠে। ঠান্ডা মেজাজে তারা শিকার করে। কোলাহল জেড একদম অপছন্দ করে। সামান্য শব্দ তার কাছে বিষের মতো লাগে। জেড এনির ছোঁয়া নিতে পারছে না। জেগে উঠছে নর পশু মন। এনির সৌন্দর্যে সে এমনিতেই পাগল হয়ে আছে। তার দৃষ্টিতে থাকে না বিস্ময়, না আকর্ষণ, না অস্বস্তি। থাকে কেবল শীতল পর্যবেক্ষণের স্বৈরাচারী স্থিরতা। এনি যেন এখানে মানুষ হিসেবে উপস্থিত নয়, বরং সে হয়ে ওঠে এক মানসিক কাঠামোর নমুনা, যাকে অনুভব নয়, বিচ্ছিন্ন বুদ্ধি বিকৃত প্রতিক্রিয়ায় ভেঙে পড়তে হয়। এই দৃষ্টির ভেতর লুকিয়ে থাকে দীর্ঘদিনের আবেগহীনতার জমাট স্তর, যেখানে সহানুভূতির শেষ চিহ্নটুকু বহু আগে অবলুপ্ত। যে ঠান্ডা কণ্ঠে বলে, তোমার স্বামী দেখলে জান নিয়ে নিবে, সামনে থেকে সরো। অবাক হলো জেডের কথায়। লোকটা এত বড় জানো আর তবুও নিককে এতটা ভয় পায়? এনি হেসে প্রশ্ন করে, এত সুন্দর মোমেন্টে অন্য ব্যক্তির নাম নিয়ে মুড অফ করো না প্লিজ। এই লোকটাকে আমি সহ্য করতে পারি না। মারের ভয় পেলে কি আর শারীরিক চাহিদা এড়ানো যায়? হটি বয়, যা হবে সব আমাদের মধ্যে। নিক জানবে কি করে? জেড শীতল হেসে বলে, তুমি যে আমার সাথে কথা বলছো এটাও ক্যামেরা বন্দী হচ্ছে। এনি যেন ঝটকায় খায়, ভয়ে শরীর কাঁপতে থাকে, পানি পিপাসা পাচ্ছে প্রচুর। ক্যামেরা মানে? এনি এতক্ষণ বুঝলো জেড কেন এতটা শান্ত আছে। এনি হাল ছাড়লো না। পুরো পরে যা হওয়ার হবে।
সুইচ টিপে পুরো রুম অন্ধকার করে ফেলে এনি। অন্ধকারে ভয়ে এনির গলা কলিজা শুকিয়ে আসছে। সামনে নরখাদক আর তার পাশেই সে দাঁড়িয়ে আছে। পাশাপাশি অন্ধকার রুমে নরখাদকদের সাথে ভাবতে শরীর শিরশির করে উঠছে। এনি জেডের হিজল চোখের দিকে তাকিয়ে বলে, কিছু দেখা যাবে না এখন। জেডের রিয়াকশন বুঝলো না এনি। এনি মিষ্টি হাসি দিয়ে বলে, তোমার কামরায় নিয়ে চলো হটি বয়। তুমি খুব টানছো আমায়। যা হবে সব অন্ধকার রুমে, কেউ জানবে না, শুধু তুমি আর আমি অমৃত পান করবো। 10টা মিনিট অপেক্ষা করো। এনি 10 মিনিটের জন্য কোথাও যায়। এরপর 10 মিনিট পর ফিরে আসে। জেডের চোখে অন্ধকারে চিকচিক করছে। এনি রহস্যময়ভাবে হাসলো। খ্যাপা বাঘিনীর মতো তাকায় জেডের দিকে। মিষ্টি হাসি দিয়ে জেডের হাত ধরে বুকে স্পর্শ করে বলে, এক সুন্দরী মেয়ে তোমায় আমন্ত্রণ জানাচ্ছে। সেদিন তোমাকে দেখার পর থেকে ঘুম হারাম হয়ে গেছে আমার। কিন্তু নিকের কারণে তোমার দেখা পাচ্ছিলাম না। তোমার সাথে একটু কথা বলবো সেই উপায়টাও নেই। আজ যখন কাছে এসেছো তখন কাছে আসলে কাজও হবে না। তোমাকে আরো গভীরে চাই আমি, জানেমান। এনি জেডের রিয়াকশন বুঝতে পারছে না। জেড কিছু একটা চাপতেই কাউচ খুলে যায়। এনি এগিয়ে যাচ্ছে জেডের হাত ধরে, আর মনে হচ্ছে জাহান্নামে প্রবেশ করছে নিজ ইচ্ছেতে। জেড এনির কোমরে শক্তভাবে হাত রাখে। এনির শরীর ছাঁকুনি দিয়ে ওঠে ঘৃণায়। বমি চলে আসছে তার। একটা শক্ত দরজা ভেদ করে ধীরে ধীরে নিচে সিঁড়ি দিয়ে নামতে থাকে। জেডের এমন শান্ত ব্যবহার এনির খুব ভাবাচ্ছে। ও ভেবেছিল অফার পাওয়া মাত্র হয়তো ঝাঁপিয়ে পড়বে তার উপর, কিন্তু হলো এর বিপরীত কিছু। একদম শান্ত থেকে কিভাবে সামাল দিচ্ছে এই পশু। এই কারণেই এটা একজন বিকৃত মস্তিষ্কের সাইকোপ্যাথ। শান্ত অথচ পশু। সিঁড়ি দিয়ে নিচে নামতে এনির মাথা ঘুরে আসে। প্রথম রুমটাই প্রথমে জেড এনিকে নিয়ে ঝুঁকে পড়ে। রুমটা একদম পরিষ্কার। এনি ঠোঁট কামড়ে ধরে পুরো রুম দেখে। কান্নায় বুক ভেঙে যাচ্ছে তার। এখানে কত নারীর জীবন শেষ হয়েছে হিসেব নেই। এই চুল্লিতে কত নারীর মাংস ঝলসে দিয়েছে তার ইয়াত্তা নেই। এত এত অপরাধ করেও লোকটা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। জেড এনির গাল ছুঁয়ে পড়ে। জানো তোমাকে এখানে কেন নিয়ে এসেছি, কেন রাজি হয়েছি, কেন নিকের ভয় পাইনি? এনি সামান্য ঠোক গিলে বলে, কেন? জেড অট্টহাসিতে ফেটে পড়লো। জেডের ভয়ানক রূপই ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। এনি সিটিয়ে যায় এমন বিদঘুটে হাসির শব্দে। ও যেভাবে প্ল্যান করেছে এটা আবার ঘেটে যাবে না তো। এনি ভাবতেই পারছে না আর যেভাবে ভেবেছে সেভাবে এগিয়ে যেতে হবে। জেডের বিকৃত হাসি দেখে এনিও হেসে বলে, বলো। জেড এনির শরীর শুকে চোখে চোখ রাখে। তুমি অফার দিয়েছো বেবি, রিজেক্ট করি কিভাবে? মূলত আমার বেডে কেউ আসলে সে আর বেঁচে ফেরেনি। যাকে ভালো লাগে তাকে একাধারে অনেকবার নিজের শরীরের নিচে পিষ্ট করি, তাও জেডের স্টাইলে। আশা রাখবো এক চান্সে মারবো না। যে নিক সেডভারকে সামলানোর ক্ষমতা রাখে সে আমাকেও সামলাতে পারবে। তোমাকে জানে মারতে পারবো না, বুঝলে? মরে গেলে আবার তোমার জামাই কেটে আমাকে ভাসিয়ে দেবে। সামলাও কিভাবে ওই উন্মাদটাকে? হিমশিম খাও না? এনি মাথা ঘুরে আসছে কিসব বিশ্রী কথা। এনি হেসে বলে, তোমাকে অফার দেওয়ার ক্ষমতা যে মেয়ের আছে সে একটা গ্যাংস্টার বসকে সামলানোর ক্ষমতা নিয়েই জন্মেছে। জেড নিজের কাটা হাতটার দিকে তাকায়। প্রতিহিংসার আগুন জ্বলজ্বল করে ওঠে। মেয়েটা তাকে ধ্বংস করে দিয়েছে। এটা জেডের কাছে সব থেকে বড় সুযোগ প্রতিশোধ তোলার। জেড হুট করে ঘর কাঁপিয়ে অট্টহাসিতে ফেটে পড়ে। এনি আবার ভীত হয়ে ওঠে। জেডের দৃষ্টি ভয়ানক। এনি ছোট ফিচিয়ে বলে, চল। আর বলতে পারেনি। জেড আচমকা এনি চুলের মুঠো শক্ত করে চেপে ধরে ফুট করে এমন হতে এনি শব্দ করে ওঠে। ব্যথায় নীল হয়ে ওঠে এনির মুখ। জেড ঠান্ডা চোখে তাকে বিকৃত হেসে বলে, কথা না বেবি, চলো কাজে ফোকাস করি। এনি ছটফট করে ওঠে। কথা শোনো আমার। চুপ। জেড এনির টপে হাত দেয়। এনির মাথা ঘুরে আসে। সে শিরশির করে উঠে ভয়ে, তবে ছেড়ে দেওয়ার পাত্রী তো এনি নয়। এনি কোমল স্বরে বলে, চলো আগে ড্রিঙ্কস করে নিই। হসপিটালে এক জায়গায় থেকে অন্য জায়গায় পাচারি করে যাচ্ছে আরিশ। নিক বিরক্ত হয় আরিশের এমন বাচ্চামো দেখে। নিক সহ্য করতে না পেরে ধমক দিয়ে ওঠে, তুই নিশ্চুপ হয়ে বসবি? ট্রাস্ট মি, আবার ডানে গেলে পা কেটে গলায় ঝুলিয়ে দেবো আমি। আরিশ থেমে যায়। শান্ত হয়ে নিকের পাশে বসে বড় শ্বাস নিয়ে শরীর এলিয়ে দেয়। আমার উপর অভিযোগ তুলিস? অধিরাজ সহ আরিশও চট করে তাকায়। আরিশের চোখে অবিশ্বাস্য চাহনি। নিকের মুখ সবসময়ের মতো গম্ভীর।
কে নিয়ে? ভেবে দেখ, কে নিয়ে মনে মনে অভিযোগ করছিস, অথচ মুখে বলতে পারছিস না। আরিশ নিঃশ্বাস ছেড়ে বলে। তেমন কিছুই নয়, ভুল ভাবছিস। নিক ঠোঁট কামড়ে হেসে বলে। আজকাল একটু বেশি ভুল ভাবছি তাহলে। আরিশ তপ্ত শ্বাস ছাড়ে। তুই যা ভাবছিস তেমন কিছুই নয়। ভালোবাসা কখনো পাগলামো দিয়ে হয় না নিক। কেউ পাগলামি করলে অপর পক্ষ ভালো নাও বাসতে পারে, তারও পছন্দ অপছন্দ আছে, সেও অন্যকে ভালোবাসতে পারে। নিক আরিশের দিকে তাকিয়ে বলে। মেহেরকে আমি কিসের চোখে দেখি? বোনের। নিকের গলা শক্ত হয়ে ওঠে। আর তাহলে অভিযোগের খাতা কেন খোলা হয়েছে? এ নিয়ে মিথ্যা বলবি না আরিশ। তোর চোখ দেখলেও মনের কথা বুঝতে পারি আমি। তাই আর যাই হোক, মিথ্যে বলবি না অন্তত। মিথ্যে বললে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আরিশ মাথা নিচু করে বলে। এত গভীরে কিভাবে বুঝতে পারছিস তুই নিক? কেন বুঝিস আমাকে এত? নিক বিরক্তি নিয়ে বলে। নাকি আমি না করে বল। আরিশ তাকায় হার্টলেস বন্ধুর দিকে মলিন গলায় বলে। তোকে অভিযোগ করতে গেলে আমি আরিশ 10 বার ভাববো। তোকে নিয়ে অভিযোগ করিনি। মেহেরের অবস্থা দেখে বুদ্ধি হারিয়ে ফেলেছিলাম, ভুলে গিয়েছিলাম বাস্তবতা, তাই 1 সেকেন্ডের জন্য অভিযোগ করেছিলাম। যাকে বোন ছাড়া কোনো নজরে দেখিনি, তাকে প্রেমিকা বানাবো ভাবলে কিভাবে? মেহের আমার কাছে বোনের মতো। ওয়াই শুড আই লাভ হার? আরিশ প্রায় কেঁদে দিবে ভাব নিকের দিকে তাকিয়ে বলে। নিক হাসলো অদ্ভুত। এইভাবে জোর করছিস কেন ভাই? আমি কি সামান্য অভিযোগ করতে পারি না? তুই অভিযোগ নয়, আমার বুকে ছুরি বসানোর ক্ষমতাও রাখিস। সে অধিকার আমি তোকে দিয়েছি, কিন্তু অন্যের পিছনে অভিযোগ করলে সেটা গ্যাংস্টার বসের এগোতে লাগে। সব জানার পরও এক মুহূর্তের জন্য কেন আমার ভাবলি? দুনিয়ায় যদি কেউ আমাকে গভীরে চেনে তাহলে সেটা হচ্ছে তুই। প্রতিটা নারী আমার কাছে বিষাক্ত সূচের মতো ছিল। এর মধ্যে দিয়ে মেহেরের ন্যায় মায়া কাজ করত। তুই তো দেখেছিস, প্রথম রাগ দেখাতাম, এরপরও শরীর ঘেঁষে থাকতো আমার। খাবারের জন্য জোর করত, জ্বর আসলে জলপট্টি দিয়ে দিত, শুনিয়ে শুয়ে পড়লে শোক খুলে দিত। এই কেয়ারগুলো থেকে ওর প্রতি টান অনুভব করি, মায়া জন্মাতে থাকি মেয়েটার প্রতি। কিন্তু এই মায়া কেবল ছিল বোনের মতো। একটা ভাই যেমন তার বোনকে দেখে, আমি ঠিক এইভাবে মেহেরকে দেখি। অ্যানি আর মেহের আলাদা মেরুর। মেহের বোন হিসেবে আমার জীবনে এসছে, আর অ্যানি ঘূর্ণিঝড় হয়ে। আরিশ ভোতা মুখে বলল। সব জানি আমি, তারপরও সরি বলে নিচ্ছি। পাগল হয়ে যাচ্ছিলাম ওর অবস্থা দেখে, বারবার তোর নাম নিচ্ছিল, আর কিসব কথা বলছে, হৃদয়ে যন্ত্রণা দিচ্ছিল প্রচুর। মেহেরের জ্ঞান ফিরলে জবাব কি দিবি? ডক্টর বলেছে 8 ঘন্টা পরে জ্ঞান ফিরবে। যদি জানতে চাই তুই ঠকালি কেন, উত্তর কি দিবি নিক? আমাকে সামনে নিতে দে, তোর মতো গর্ধব না ঢুকলে চলবে এর মাঝে। অধিরাজ না চাইতেও হেসে ফেলে। মেহের এখন বিপদমুক্ত। 2 দিনের ভেতরে অপারেশন শুরু হবে। এখন আর বাড়ি নেওয়া হবে না, তাকে একদম সুস্থ করে নিয়ে যাওয়া হবে। আরিশ অপমানে থমথমতো খেয়ে যায়, কাট গলায় বলে। একজন ক্রিমিনাল লিডারকে অপমান করছিস তুই নিক? একটু নাচারা দাঁত পিষে পড়লাম। মেইন পয়েন্টে লাথি মেরে যখন টাওয়ারটা হাতে নিয়ে আসবো, তখন ক্রিমিনালি ভাব কমে যাবে মাদারফাকার। আরিশ ভেঙচি কেচে বলে। নিক বউয়ের জিনিস প্রচুর শক্ত ভাই, তাই লাথিতে কাজ হবে না। বাই দ্য ওয়ে, তোর মেয়েকে বিধবা বানাতে চাচ্ছিস? কপাল কুচকে ফেলে। আরিশ তো টাওয়ার ধ্বংস হলে আমার মেয়ে বিধবা হবে কেন? চোখ টিপে বলে। আমার ধ্বংস হয়ে গেলে ছেলে হবে কিভাবে? আর ছেলে না হলে তো তোর মেয়ে বিধবা। নিক চোয়াল শক্ত করে ফেলে। অধিরাজ হেসে বলে। আপনার বউ আছে স্যার? অধিরাজের ঠাট্টা আরিশের মুখ থমথমে খেয়ে যায়। নাজলির কথা মনে হতেই রাগে তৎপিসে। আরিশ রাগে গজগজ করতে করতে বলে। আমাকে বলছিস তোর নিজের আছে? অধিরাজ লাজুক ভাবে বলে। আছে স্যার, শুধু সার্টিফিকেট পাওয়ার বাকি। আপনার কি আছে? আরিশ ঘাড়ে হাত রেখে বলে। আমার সার্টিফিকেট সহ আছে, তবে আকাশে উঠতে দিয়েছি কিছুদিনের জন্য। খুব দ্রুতই ডানা কাটবো, এরপর আদান প্রদানও চালাবো অতি দ্রুত। অধিরাজ থমথমে খেয়ে বলে। আরিশ কিসের আদান প্রদান? পাকা হেসে বলে। বদ্ধ রুমের কাহিনী তোকে কেন বলবো? নিক গম্ভীরতা নিয়ে উঠে দাঁড়ায়। এখানে থাকার আর কোনো প্রয়োজন মনে করছে না। কথা না বলে সামনে হাঁটতে থাকে। নিককে যেতে দেখে আরিশ মুচকি হাসে। বউয়ের জন্য উতলা হয়ে থাকা গ্যাংস্টার বস। মেয়ের কথা মনে হতে হাসিটা মিলিয়ে যায়। জ্ঞান ফিরলে কি পাগলামো করবে কে জানে। পুরো রুম বিদঘুটে অন্ধকার। নিক পুরো রুমে ঢুকে কপাল কুচকায়। রুমে এত অন্ধকার করে রাখাটা তার বোধগম্য হলো না। নিক রিমোটের সাহায্যে লাইট অন করে দেয়।
মুহূর্তেই চারিদিকে আলোকিত হয়ে পড়ে। রুমে এনি বিছানা এক পাশে বসে আছে, দুই পা ভাঁজ করে বসা, দুই পায়ের মাঝখানে দিয়ে মাথা রেখেছে। সোনালি চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। নিক ঠোঁট কামড়ে ধরে নিজের ঘন নিঃশ্বাস ফেলে এনির কাছে যায়, কিছুটা ঝুঁকে এনির বাহু ধরে টান দেয়। এনি শীতল চোখে তাকায় নিকের দিকে। এনির চোখে দেখে নিকের শ্বাস বেড়ে যায়। নিক বাজ পাখির ন্যায় তাকায় এনির দিকে। এনি স্বাভাবিকভাবেই বলে, এভাবে কি দেখছেন? নিক ঠোঁট ভিজিয়ে নেয় নিজের। এতটা শান্ত কেন তুমি? এনি সামান্য হেসে বলে। কেন ভালো লাগছে না? নিক নিতে পারছে না এই ব্যবহার। নিক রুমে আসলে সবসময় এনির চোখে মুখে কিছু একটা থাকে, রাগ অসহায়ত্ব ভাব থাকে সবসময়, কিন্তু আজ এতটা শান্ত কেন? এই রমণী কি হয়েছে এর? নিক এসির মধ্য থেকেও ঘেমে যাচ্ছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হচ্ছে। এনি ওড়না দিয়ে নিকের কপালে ঘাম মুছতে মুছতে বলে, এভাবে ঘামছেন কেন? গরম লাগছে? শার্ট খুলে ফেলুন, যথেষ্ট আরাম অনুভব করবেন। নিক ছন্নছাড়া হয়ে বড় বড় শ্বাস নেয়। এতটা শান্ত আচরণ গ্যাংস্টার বসের ভয়ের কারণ হচ্ছে নিক সহ্য করতে না পেরে এনি উন্মুক্ত কোমর খামচি ধরে, সাথে সাথে এনি চোখ বন্ধ করে ফেলে। দোয়া করছে জেডের দেওয়া খামচির দাগ যাতে নিকের দৃষ্টিতে না পড়ে। লোকটা উন্মাদ হয়ে উঠবে। নিক রাগে চোয়াল পিছিয়ে বলে, কি চলছে মানে? এতটা শান্ত কেন তুমি? খালা তোরা খেপেছিলে আর আজ এত শান্ত? এনি মুচকি হেসে বলে। ভয় পাচ্ছেন? নিক কটমট করলো, গ্রীবাদেশ নাড়িয়ে এনি চোখে চোখ রাখে। এনি এসব ফাকিং জিনিস গ্যাংস্টার বসের ধাঁচে নেই। নিঃশ্বাস নিয়ে বলে, নিক জানি সেটা, শার্টটা খুলে ফেলুন। আরো ঘামছেন আপনি। এত অস্থির কেন হচ্ছেন বলো তো? বড় বড় নিঃশ্বাস ফেলে বলে। এনি চুমু খাও আমাকে, কুইক। হেসে বলে। সেটা আগে বলবেন না? নিক চমকে তাকায় এনির দিকে। এনি নিকের উরুর উপর উঠে বসে, এরপর ঘাড় গলি হাত চেপে ধরে, ছোটের ছোট মিলিয়ে দেয়। নিক বাকরুদ্ধ হয়ে পড়ে। এই উন্মাদ পুরুষটা হুট করে শান্ত হয়ে আছে। এনির স্পর্শে তার কোনো রিয়াকশন নেই, বরং নিজ থেকে স্পর্শ করাটা নিয়েই নিককে ভাবাচ্ছে। এনি চুমু খেতে খেতে নিকের ব্লেজার শার্ট খুলে ফেলে। নিক পাথরের মূর্তির মতো বসে আছে। হুট করে এনিকে সরিয়ে বলে, লাগবে না চুমু, দূরে সর আমার থেকে। এনি সরল না। নিকের চুল গুছিয়ে দিতে দিতে বলে, আমার হয়নি। আর আমি কিছুক্ষণ চুমু খাচ্ছি, ব্যাঘাত ঘটাচ্ছেন কেন? এনি রাগী ভাব। নিকের ধৈর্য ভেঙে যায়। এনি চোয়াল চেপে গর্জে উঠছে, কি চলছে মনে? ট্রাস্ট মি বেবি গার্ল, আমার অপছন্দের কিছু হলে জান নিয়ে নেব। আই রিপিট, কলিজা টেনে আনবো। এনি যেন নিকের কথাগুলো শুনলই না। নিকের পিছে হাত দিয়ে বলে, আপনার পিঠে কাটা দাগ কেন? কিভাবে কেটেছিলেন? পেটে আমার কত কাটা দাগ আছে, কোনটার কথা বলবো তোমাকে? এনি নিকের বুকে চুমু খায়, বাম হাত দিয়ে পুরো শরীর স্পর্শ করে যাচ্ছে, ফিস ফিস করে বলে, আপনাকে খুব আঘাত করতে ইচ্ছে করছে। আচ্ছা, আপনি কি কষ্ট পাবেন? আমি যদি আপনাকে চাবুক দিয়ে পেটাই তবে কি ব্যথা পাবেন আপনি? নিক এনির ঘাটটা চেপে ধরে শক্তভাবে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। এনি যন্ত্রণার চোখ মুখ খিচে ফেলে। নিক চুমু খেতে খেতে এনিকে কোলে নিয়ে কাউচের উপর বসিয়ে দেয়। এনি নখের আঁচড়ে নিকের পিঠের থেকে রক্তই বের হতে থাকে। নকশা বদলে ফেলেছে। এনির চোখ মুখ রাগে জ্বলে উঠছে। নিক এনির দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে বলে, নখ এত বড় কেন তোমার? শরীর কেটে ফালা ফালা হয়ে যায়, তখন দিব্যি হাঁটতে পারেন, আর আমার নখের আঁচড় সহ্য করতে পারেন না? নিকের চোখ মুখ জ্বলে ওঠে হিংস্রতা। এক টানে খুলে ফেলে এনি শরীরের চাপ, মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়। এনি চোখ এত টাইট কেন এটা? বন্ধ করে বিড়বিড় করে বলে, আপনি এনে দিয়েছেন, যা আছে তাই তো পরবো। নিক এনির গলায় মুখ গুছে বলে, এসব বাল ছেলে পরার প্রয়োজন নেই, এমনিতে তুমি বাইরে বের হও না। এনি কিচ্ছু বলল না, শান্তভাবে সব সামলাত নিতে থাকে। তার থেকে দ্বিগুণ ভারী পুরুষটাকে সামলাতে যন্ত্রণায় নীল হয়ে যাচ্ছে। তবুও এনি চাচ্ছে যে করেই হোক আজ রাতটা কেটে যাক। আর এর থেকে সুন্দর উপায় এনির কাছে আর একটাও নেই। ধীরে ধীরে নিকের স্পর্শ শক্ত হয়ে উঠেছে। এনির হাতটা বেঁধে ফেলা হয় শক্ত বেল্ট দিয়ে। এনি তাতে তৎ পিষে সামলে নিচ্ছে সব কিছু। নিকের হাতটা এনির গলায় ফাঁসের মতন মনে হচ্ছে এনির কাছে, তবুও হালকা আওয়াজে বলে, যন্ত্রণা হচ্ছে। নিক এনির কপালে চুমু খেয়ে বলে, সামনে নিচ্ছে।
এনির চোখ থেকে পানি পড়ছে, তবুও চাচ্ছে সময়টা কেটে যাক। নিক যাতে বাইরে পা না রাখে। একজন পুরুষকে আটকাতে এর থেকে ভালো উপায় এনির মাথায় আসেনি। তারা তো নারী দেহ পেলেই জীবনটা কোরবানো করে দিতে পারে। আজ না হয় সেই বুদ্ধিটাই কাজে লাগানো যাক। এমনিতেই এই পুরুষটা তাকে বারবার ছুঁয়ে দিচ্ছে, আজ না হয় আরেকবার ছুঁয়ে দিক। ক্ষতি কি? নিজের কাজ তো হবে।